আমরা আমাদের ক্লাস শুরু করতেছি। আচ্ছা, আজকে যে আমাদের টপিকটা বাংলা ব্যাকরণ যে আলোচ্য বিষয়, সেই বিষয়ে কিন্তু আমরা ক্লাস করার চেষ্টা করব। হ্যাঁ, তো এখানে দেখো যে মেন বিষয়টা কি, সেটা বাংলা ব্যাকরণ আলোচ্য বিষয়ের মধ্যে আগে আমরা ব্যাকরণের সংজ্ঞা দেখব। কি দেখব? ব্যাকরণের সংজ্ঞা দেব। জাস্ট আমরা ব্যাকরণের মেইন বিষয়টা কি, ব্যাকরণের মেইন বিষয়টা হচ্ছে বিশেষভাবে এটা বিশ্লেষণ করবে। ব্যাকরণ শব্দের অর্থ কি? বিশেষভাবে তাহলে ব্যাকরণ শব্দের অর্থই হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ করা। মন থাকবে? জি হ্যাঁ ভাইয়া। জি এখানে ভাইয়া। কয়েকটা বিষয় দেখে রাখো যাতে তোমাদের কাজে লাগবে, এগুলো কিন্তু আসে। যেমন ব্যাকরণের পণ্ডিত যিনি, তাকে কি বলা হয়? বইয়া আর ভালো ব্যাকরণ জানে যিনি, তাকে কি বলা হয়? ব্যাকরণবিদ। ভালো ব্যাকরণ জানেন যে ব্যাকরণবিদ। কি বলছি? ভালো ব্যাকরণ সরি ভালো ব্যাকরণ রচনা করেন তাকে বলা হয় ব্যাকরণবিদ, আর ভালো ব্যাকরণ জানেন যিনি, তাকে বলা হয় কি? ব্যাকরণ। মন থাকবে? এগুলো মন থাকবে সকলে? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, সকলে কথা বলতে হবে, যেহেতু এখন মিউট সকলের খোলা, সকলে কথা বলতে হবে। জি স্যার। স্যার না ভাইয়া বলো, স্যার হওয়ার যোগ্যতা এখনো হয়নি, বুঝছো? শুভ, বুঝতে পারছো কথা? আচ্ছা, তাহলে এইখানে যে বিষয়গুলো রয়েছে আমরা কি বুঝতে পারলাম? এখানে যদি আমাদের প্রশ্ন আসে ব্যাকরণ সংজ্ঞা কি বা ব্যাকরণ বলতে কি বুঝো, হতেই পারে তখন কি বলতে পারবে না, তখন কি এমসিকিউ কারেক্ট করতে পারবে না বিশেষভাবে বিশ্লেষণ? আচ্ছা জি ভাইয়া। আচ্ছা, এখানে মেন বিষয় দেখো যে ব্যাকরণ কয়েকটা বিষয় এখানে দেখতে পাচ্ছি। ব্যাকরণ শব্দটি পারিভাষিক শব্দ। ব্যাকরণকে বলা হয় ভাষার কি সংবিধান, তাই না? জি। পরে কি কি বলা হয়? ব্যাকরণের মূল ভিত্তি কি? ভাষা। ব্যাকরণ শব্দটি কি? একটি বিশেষ্য পদ। ব্যাকরণ শব্দের অর্থ আমরা এখানে দেখতে পারি। ব্যাকরণ শব্দের দুই ভাবে অর্থ রয়েছে, আমরা একটু এখানে দেখি। আচ্ছা, আমি একটু ছোট করে, আমার এখান থেকে দেখা যাচ্ছে না, কট করো। আচ্ছা, যারা নতুন যুক্ত হইতেছো, তোমাদের কিন্তু 1 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে। তোমাদের জিকের মাধ্যমে তোমাদের ক্লাসগুলো শুরু হবে আর কি, বুঝছেন? এই আপনাদের এখানে প্রচুর শব্দ। কি বলো? জিকের পিডিএফ ফাইল বা হ্যাঁ, সকল কিছু পিডিএফ পাবা। পিডিএফ পাবা না কেন? ওইটা পিডিএফ মোটামুটি কয়টা 8টা না 9টা করে ফেলছে নাসিমে। ক্লাস শুরু হলে তোমাদের দিয়ে দিবে আর কি, ক্লাসের আগে তোমাদের দিয়ে দিবে, তোমরা দেখে নেবে আর কি। কিন্তু জিকেটা হচ্ছে জিকেটা হচ্ছে অনেক বড় আর কি, মানে পিডিএফ গুলো অনেক বড় বড় আর কি। হ্যাঁ, মানে জিকে তো জিকেই, বুঝই তো, বড় হবে আর কি, বুঝছো? স্যার বই কি আগেরটাই পরিবর্তন হয়েছে? আমার এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বইটা আগের বছর। কেন, তোমাদের তো যে সিলেবাসে পরীক্ষা হবে শর্ট সিলেবাসে, সেটা তো আগের বছরেরটা থাকবে, তাই না? জিকে তো পরিবর্তন হবে। কিছু পরিবর্তন হবে বলতে কি বোঝাচ্ছো? বুঝলাম না। সাম্প্রতিক জিকে বা এটা তো পরিবর্তন, তো এটা সবসময় হবে। সাম্প্রতিক দিকে তো পরিবর্তন সবসময় হবে। সাম্প্রতিক দিকের উপর আলাদা ক্লাস বা সাম্প্রতিক দিকে তো তোমাদের দিয়ে দিবে। তোমাদের একটা সিট দেওয়া হয়েছে না সাম্প্রতিক দিকে? আগে ছিল। আচ্ছা, তোমাকে আমি সাম্প্রতিক দিকের সিটটা দিয়ে দিব না, সমস্যা নাই, এবং সামনে আরো দেওয়া হবে। আচ্ছা, আপনারা যেটা করবেন একটু মিউটই করে রাখেন, আপনাদের অনেক শব্দ আসে। মিউট করে দেন। এখানে রুমা আপনি মিউটটা খুলে দেন, জান্নাত মিউটটা খুলে দেন, আর খাদিজা মিউটটা খুলে দেন, আর সকলে মিউট করে দেন তো দেখি। সকলকে আস্তে আস্তে আনা হবে আর কি। করছেন? আচ্ছা, শব্দ করিয়েন না। এত শব্দ কেন? আমি তো এটাই বুঝতেছি না। কার এখান থেকে এত শব্দ আসে? আপনাদের এখান থেকে প্রচুর শব্দ হয়। আচ্ছা, শুভ আপনি স্যার একটু যাদের শুভ আপনি একটু মিউটটা করে দেন, মিউট করে দেন তো দেখি। আচ্ছা, এখন শব্দ কম হচ্ছে। আচ্ছা, আমি যেটা বলতেছি আমার কথা শুনলেই হইলো। দেখো, আমি ব্যাকরণের কয়েকটা বিষয়কে বলছি, যে ব্যাকরণকে বাংলা ভাষার কি বলা হয়? সংবিধান বলা হয়। ব্যাকরণের মূল ভিত্তি হচ্ছে ভাষা। ব্যাকরণ শব্দটি পারিভাষিক শব্দ। ব্যাকরণ শব্দটি একটি বিশেষ্য পদ।
যদি বিশেষ্য পদ ব্যাকরণ দিয়ে যখন আমাদের যদি বলে এটা বিশেষণ না বিশেষ্য পদ, তখন কি আমরা পাবো না? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, পাবো। তখন আমাদের কি করতে হবে? ব্যাকরণ শব্দটির বিশেষ্য পদ। আচ্ছা, আমরা নিচে আসি। এগুলো আপনারা পাবেন যে ব্যুৎপত্তিগত অর্থ কি আর ব্যবহারগত অর্থ কি। তাহলে ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ করা, তাই না? জি হ্যাঁ। আচ্ছা, এগুলো আপনি পাবেন। এটা প্রথমটা দেখেন, তাহলেই আপনাদের হয়ে যাবে। আচ্ছা, আমরা মেইন বিষয়ে এসে পড়ি যে বাংলা ব্যাকরণের যে আলোচ্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা প্রথম দেখি। একটা হচ্ছে যে ব্যাকরণের মৌলিক অংশ, এটা কিন্তু পরে। ব্যাকরণের মৌলিক অংশ কয়টা? 4টা। যার ব্যাকরণের মৌলিক অংশ হচ্ছে 4টা। একটা হচ্ছে কি ধ্বনি, শব্দ, বাক্য আর অর্থ। কি কি? ধ্বনি, ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। ব্যাকরণের মৌলিক অংশ হচ্ছে 4টা, মনে রাখবেন। আচ্ছা, পরে এখন আমরা চলে আসি ব্যাকরণের আলোচ্য বিষয়। আমরা যেটা দেখব অর্থতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব এবং কি বাক্যতত্ত্ব, তাই না? শব্দতত্ত্বের আরেক নাম যদি বলে তাহলে আপনারা কি দিবেন? রূপতত্ত্ব। পাবেন সকলে? শব্দতত্ত্বের আরেক নাম কি দিবেন? রূপতত্ত্ব। রূপতন্ত্র, আচ্ছা, বাক্যতত্ত্বের আরেক নাম কি দিবেন? পদক। কি মনে থাকবে, মাথায় থাকবে? জি না মনে? ভাইয়া হ্যাঁ, ভাইয়া এখানে ভাইয়া ভাইয়া এখানে আমি এখানে একটু বুঝতে পারলাম না যে ব্যাকরণ আলোচ্য বিষয় এখানে শব্দতত্ত্ব রূপতত্ত্ব, কখন আমরা শব্দতত্ত্ব রূপতত্ত্ব আমরা এটা অপশন দেখে তোমাকে কি বুঝতে করতে হবে। পারবো? তোমাকে অপশন যখন 4টা দিবে তখন তো কখনো শব্দতত্ত্ব রূপতত্ত্ব একসাথে দিবে না। তোমাকে দিবে যে রূপতত্ত্ব নাকি যে 4টা কোনো একটা দিবে। থাকবে। হ্যাঁ, মনে করো ওইখানে থাকবে যে অর্থতত্ত্ব না ধ্বনিতত্ত্ব না রূপতত্ত্ব বা বাক্যতত্ত্ব, এটা দিবে। বা এরকম দিতে পারে অর্থতত্ত্ব না ধ্বনিতত্ত্ব না শব্দতত্ত্ব না বাক্যতত্ত্ব, এরকম দিতে পারে। অর্থাৎ দুইটা কখনো একসাথে থাকবে না, কিন্তু তোমার এটা অল্টারনেটিভ জানতেই হবে, বিকল্প জানতেই হবে। বুঝলা নাহিদ? জি ভাই। আমার এক বন্ধু আছে নাহিদ, ইয়ার বুঝছো? আমার এক বন্ধু আছে নাহিদ, সেকেন্ড টাইম দিয়েছিল, পরে চান্স পাইলো আর কি জাতীয় কবিতে। তো যারা ফার্স্ট টাইম রয়েছে তারা মন খারাপ করে না। এমনটা যেন আমারও হয় ভাই, দোয়া রাখবেন। সকলের হবে ইনশাল্লাহ। আমি আশা করে বসে আছি তোমরা চান্স পাবে। ওই দিন সকলের বাসায় মিষ্টি পাঠিয়ে দিব কুরিয়ারে, এবং তোমরা আমাকে পাঠিয়ে দিবে মনে করো 1 কেজি করে, তাহলে সবাই যদি চান্স পাও। আপনার মিষ্টি পাঠান লাগবো না, আপনাদের বাসায় আমি মিষ্টি পাঠাবো। না, তোমাদের বাসায় মিষ্টি পাঠিয়ে দেবো এবং তোমরা আমাকে মিষ্টি খাওয়াবে, প্রতিদিন 5 কেজি করে পাঠিয়ে দিবে, ক্যাম্পাসে সকলকে খাওয়াবো। বুঝছো? ভাইয়া যেহেতু মিষ্টি প্রসঙ্গটা নিয়ে আসলেন, তাহলে আমি একটু বলি, আপনি যে ওই যে ইউটিউবে কত জানিয়ে হয়েছে মিষ্টি খাওয়াতে চাইছিলেন, পরে এটা কি করলেন, কত দূরে গেলেন? স্কিপ করো, এখন পড়াশোনায় আসো। এখন আসো, ওইটা পরে, এটা এখন পড়াশোনায় আসো। ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টা বললাম? 4টা বললাম, মনে থাকবে? শব্দতত্ত্বটা একটু মনে রাখিও, রূপতত্ত্ব এবং বাক্যতত্ত্ব মনে রাখিও, পদক্রম ওইটা অবশ্যই পাবে। এটা তোমার ভাই এত কৃপণ না যে খাওয়াবে না, অবশ্যই খাওয়াবে, অবশ্যই খাওয়াবে। বুঝছো? চিন্তা করিও না, সকলকে খাওয়াবো। সময় হোক, আর কয়েকদিন পরে আর কি খাওয়াবো, কিছুদিন পরে। আর একটু প্রমোশন পেয়ে নেই আর কি ইউটিউবে। তোমাদের সাপোর্টেই তো আমি এগিয়ে যাচ্ছি, তাই না? তোমরা যদি সাপোর্ট না করতে তাহলে কি এগিয়ে দিতে পারতাম? তাহলে ভাই মিষ্টি থাক, আপনি বিয়ে খাবো। বিয়ে একটা পাত্রের মধ্যে দেখিও, দেখবো তোমার ভাইকে বিয়ে করে ফেলো, সমস্যা নাই। কিন্তু বিয়ে তোমার ভাইয়ের তো নাই, চাকরি নাই, এটা তো সমস্যা। পাত্রী চাইতেছে, কি বললা বুঝলাম না, আরেকবার বলো। আমি রাজশাহী ইউনিভার্সিটিতে পড়তে চাই পাত্রীর জন্য। ও আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। তোমরা পাত্রী দেখতে থাকো, তোমার ভাই আর একটু বড় হোক তাহলেই হবে। দেখো, বাংলা ব্যাকরণ আলোচ্য বিষয় তোমরা দেখে ফেললা, এরা দেখো। তাহলে আমরা মনে রাখার কয়েকটা কৌশল দেখবো, প্লাস হচ্ছে যে এখানে যেগুলো রয়েছে এগুলো দেখলেই হবে। দেখো, টপিকটা কিন্তু ছোট, একটু যদি মজা করে পড়তে পারো তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়ের মধ্যে কি কি রয়েছে সেটা আমরা দেখবো, তাই না? ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়ের মধ্যে কি কি রয়েছে, তাহলে ধ্বনিতত্ত্বের আলোচ্য বা মেইন বিষয়টা কি, কি নিয়ে আলোচনা করে? বর্ণ, সন্ধি, আচ্ছা, ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে ধ্বনি, অর্থাৎ মেইন বিষয়টা ধ্বনি নিয়ে আলোচনা করে। এবং এর সাথে সাথে আমরা কিভাবে দেখবো যে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়ের মধ্যে কি কি রয়েছে। যেমন আমরা তো মনে রাখতে নাই পারি যে বর্ণ থাকবে না, সন্ধি থাকবে না, নত্যবিধান, সত্যবিধান। এবং মনে রাখিও এই যে এই 4টা টপিক যে রয়েছে, বর্ণ, সন্ধি, নত্যবিধান, সত্যবিধান, এই 4টা যে রয়েছে, এই 4টাই কিন্তু মেইন বিষয়। এটা কি জানো?
এই চারটে হচ্ছে মেইন বিষয়। এবং মনে রাখিও ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়ের মধ্যে এটা মনে রাখবে, যখন কোনো শব্দ ধ্বনি দ্বারা গঠিত হবে, মনে করো ধ্বনির বিন্যাস, তাহলে যখন একটি শব্দের মধ্যে ধ্বনি থাকবে তখন মনে রাখিও এটা ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয় হবে। ধ্বনির সংযোগ, এগুলো কি ধ্বনির সাথে ধ্বনির চিহ্ন, ধ্বনির পরিবর্তন, এগুলো কিন্তু যখন ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয় যদি বলে ধ্বনির পরিবর্তন নাকি, তাহলে আমরা দেখতেছি এখানে ধ্বনি আছে, তাহলে এটা তো ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয় হবে না? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তাহলে এইগুলো জানি যে ধ্বনি যদি থাকে তাহলে আমরা বলবো যে এটা ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়, সমস্যা নাই। কিন্তু কিন্তু যখন আমাদের বর্ণ থাকবে, নত্যবিধান সত্যবিধান থাকবে, তখন আমাদের কি মনে রাখতে হবে? তখন এই যে আপনাদের একটা টেকনিক দিয়েছি দেখেন, বর্ণ মিলে সন্ধি হয়, নত্য সত্যবিধান কই বা গেল কই, নাকি? বুঝছেন? হ্যাঁ ভাইয়া। বলেন টেকনিকটা, বলেন ছন্দটা বলেন। বর্ণ মিলে সন্ধি হয় নত্য সত্য বর্ণ বিধান মিলে সন্ধি হয় নত্য সত্য বিধান কয়। কই না, মনে করেন শেখ হাসিনা গেল কই, এটা মনে রাখেন তাহলে হবে। বুঝছেন? তাহলে দেখবেন আপনারা মন থাকবে। কই না লিখে গেল লিখবেন, গেল লিখলে মনে করেন আপনাদের অনেক অতীত মনে পড়বে, তাহলে হবে। এবং যেরকম নাহিদ, নাহিদের অনেক অতীত আছে, পরে যদি ওই নাহিদ, জি ভাই। সমস্যা নাই, অতীতকে ভুলে যাও, বুঝছো? ওই অতীত ভেবে লাভ নাই, গেল কই গেল, সমস্যা নাই, আবার এই সামনে ভার্সিটি আসলে পাবা, বুঝছো? না ভাই, আমার এমন কিছু আছে নাই, জীবনে আর ইয়ে করে নাই। বাহ, আলহামদুলিল্লাহ, তাহলে নাহিদ তো খুবই ভালো ছেলে। আচ্ছা না ভাই, তাহলে, আমি আবার অতটাও ভালো না। ও আচ্ছা, তাহলে কোন বাজাবো? তোমরা ভালো দিতে পারতেছি না তকমা, আবার খারাপও দিতে পারতেছেন, তাহলে কি বলবো? তাহলে বলো। মাঝামাঝির মধ্যে রাখবো। আচ্ছা, তাহলে কেউ গেলে না, মানে কেউ গেল কই হাফ এরকম হাফ, নাই? অর্ধেক অর্ধেক। তাহলে নাইদের কেউ নাই, গেল কই এরকম কেউ নাই নাকি? নাই, তাহলে খুবই ভালো ছেলে। তাহলে মনে রাখেন ধ্বনি তত্ত্বের আলোচ্য না বিষয়। ভাই, আচ্ছা, বুঝতে পারছি, তাহলে নাইট খুবই ভালো ছেলে আর কি। তাহলে ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয় এই চারটা মনে রাখবেন: বর্ণ, সন্ধি, নত্যবিধান, সত্যবিধান। এবং এটা মনে রাখেন, বর্ণ মিলে সন্ধি হয়, নত্য সত্যবিধান গেল কই। তাহলে মনে রাখবেন চারটা, আপনারা পেয়ে যাবেন। পাবেন না? হ্যাঁ ভাইয়া। পাবেন কি? সকলে পাবেন? জি। আপনারা ঘুমাচ্ছেন? জি না। আচ্ছা, ঘুমায়েন না, এখন তো রাত 9টা 10, 16 বাজে, ঘুমিয়েন না। আচ্ছা বলেন, এটা কোনটা হবে? বলেন। ধ্বনি তত্ত্ব। দেখেন এটা কি বলতে, ব্যাকরণের কোন অংশে বর্ণমালার বিষয় নিয়ে আলোচনা করা, এরকমই তো নাকি? জি। বর্ণমালা কি আমরা দেখেছিলাম না এখানে? দেখেন তো ছন্দের মধ্যে জি। আছে নাকি? বর্ণ তো প্রথমেই আছে। তাহলে বর্ণ হচ্ছে কোন কোন তত্ত্বের আলোচ্য বিষয়? ধ্বনি তত্ত্ব। ধ্বনি তত্ত্বের। আচ্ছা, দেখেন এখন বাক্য তত্ত্ব, বাক্য তত্ত্বের আলোচ্য বিষয়গুলো আমাদের দেখতে হবে, তাই না? হ্যাঁ ভাইয়া। জি। আচ্ছা, তাহলে বাক্য তত্ত্বের আলোচ্য বিষয় আগে আমরা জানবো যে বাক্য তত্ত্ব কি নিয়ে আলোচনা করে। বাক্য তত্ত্বের মেন বিষয় কি? বাক্য নিয়ে আলোচনা করবে, তাই না? কি নিয়ে আলোচনা করবে বলেন? বাক্য নিয়ে আলোচনা করবে। আপনারা সকলে কথা বলতেছেন নাকি? আপনাদের কি ক্যামেরা অফ করার জন্য আমি বুঝতেছি না তো, আপনারা কি এখানে আছেন না ঘুমিয়ে পড়ছেন না অন্য দিকে গেছেন? আপনি তো মাইক অফ করতে বলবেন। ছেলেরা ক্যামেরা অফ করে অন করে রাখবেন, মেয়েরা জাস্ট অফ করে রাখবেন। মেয়েরা খুবই ভদ্র হয় এবং মেয়েরা পড়ালেখা বেশি করে, তো ছেলেরা অবশ্যই আপনারা ক্যামেরা অফ করে রাখবেন, সরি অন করে রাখবেন। না ভাই, আমরা ক্যামেরা অন করব না। আর অন করলে সবারই অন করতে হবে, আর নয়তো বা কেউ অন করব না। না না, সকলে তো অন করতে পারবে না, সকলে তো অন করতে পারবে না, আছে। অনেকজনে, মেয়েরা তো করতে পারবে না স্বাভাবিক, অনেকজন করবে না স্বাভাবিক, কিন্তু ছেলেরা অবশ্যই অন করবেন। প্লাস হচ্ছে আমি অন করতে পারতেছি না, আমার কথা যদি শুনতেছেন, আমি তো আপনাদের সামনে আছি। তো দেখেন, তাহলে বাক্যতত্ত্বের মেইন বিষয়টা হচ্ছে বাক্যতত্ত্ব কি নিয়ে আলোচনা করবে? বাক্য নিয়ে আলোচনা করবে। কি নিয়ে? বাক্য নিয়ে। বাক্য নিয়ে আলোচনা করবে। ভাইয়া আমি তো দেখতে পাচ্ছি না। কি? আমি তো, আপনি যে বোঝাচ্ছেন না, আমি তো দেখতে পাচ্ছি না। দেখতে পারতেছো না? না, নেটের কি সমস্যা তোমার? নেটে তো সমস্যা। তুমি একবার কল কেটে আবার আসো, তাহলে দেখতে পারবা। ঠিক আছে।
তুমি একবার কল কেটে আবার আসো, তাহলে দেখতে পারবা। আচ্ছা, বাক্যতত্ত্বের মেইন বিষয়টা যেটা বললাম, যে বাক্যতত্ত্বের মেইন বিষয়টা হচ্ছে বাক্য নিয়ে আলোচনা করবে, তাই না? হ্যাঁ ভাইয়া। জি। আচ্ছা, তাহলে বাক্যতত্ত্বের কাকে নিয়ে আলোচনা করে এটা জানি, কিন্তু আমরা আমাদের যখন বলবে যে কোনটা বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়, মনে করেন আপনাকে পদ দিয়ে দিল, তখন যদি আপনি না বুঝেন যে পদ কোন তত্ত্বের আলোচ্য বিষয়, মাথা ঘুরিয়ে যায়, তাহলে তো হলো না। মেইন বিষয় তো আপনাকে যদি দেয়, তাহলে অবশ্যই দিবে কি বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় কোনটি। নিচে দিল যে পদ বা উক্তি, এরকম যদি দেয় তখন যদি না পারেন তাহলে কিন্তু হবে না। তাহলে কি কি আছে দেখেন আগে, আমরা নিচে দেখতেছি বাগধারা, পদ, পদক্রম, উক্তি, বাক্যের শ্রেণী, বাক্যের পরিবর্তন, বাক্যের সংকুচন, বাচ্য বা জ্যোতিষ চিহ্ন। তাহলে আমরা এতটুকু বড়, হাই হাই মাথা তো ঘুরে গেছে, এত বড় আমরা কিভাবে মনে রাখবো? তখন আপনাদের জন্য, আপনাদের যারা মনে করেন আমার মতন পড়াশোনা কম পারেন, পড়াশোনা করতে চান না, তো আমরা কি কি খুঁজি? শর্টকাট টেকনিক খুঁজি, তাই না? জি। কিনা একটা শর্টকাট টেকনিক, এক রাত পড়লে বিশ্ববিদ্যালয় চান্স, এই টেকনিকে পড়লে ইয়া প্লাস, তাই না? তো এরকম টেকনিক যারা খুঁজেন তাদের জন্য এই যে এটা আর কি, এটা এটা বলেন কি লেখা আছে? বাগধারা, পদোক্তি, বাক্য, বাক্য। তাহলে দেখেন আমরা এটাকে আবার ভাগ করি, বাক, পদ, পদ, উক্তি, বাক্য, বাচ্য, জ্যোতি। তাহলে আমরা কি কি বললাম? বাক, পদ, পদ, উক্তি, বাক্য, বাচ্য, জ্যোতি। তাহলে আমরা এখানে ভাগ করব। তাহলে আমরা এখানে ভাগ করি ব দ্বারা, দ্বারা কি? বাগ দ্বারা। কি বাগ দ্বারা? কি বাগ দ্বারা। তাহলে বাগ দ্বারা কি? বাগ দ্বারা। পদ, পদ দ্বারা পদ। আরেক পদ দ্বারা কি? পদক্রম। উক্তি, উক্তি। বাক্য দ্বারা এই কোথায় চলে গেলি? ওকে, চলে গেছে আর কি। দেখো, উক্তি দ্বারা কি? উক্তি, তাই না? আর বাক্য দ্বারা কি? বাক্য দ্বারা কি? বাক্যের শ্রেণী বা বাক্যের পরিবর্তন। আরেকটা কি রয়েছে দেখো তো, বাচ্য। তাহলে বা দ্বারা কি দেবে? বাক্য সংকোচন। আর বাচ্য না দ্বারাও কি বলছে? আচ্ছা, এখানে মিস্টেক হয়েছে মনে হয়। আচ্ছা, উক্তি দ্বারা হচ্ছে উক্তি। বাক্য দ্বারা এখানে যেটা হয়েছে যে বাক্যের শ্রেণী। বাক্যের শ্রেণী হবে না মনে হয়, বাক্যের পরিবর্তন হতে পারে। বাক্যের শ্রেণী এটার মধ্যে রয়েছে, কিন্তু অবশ্যই বাক্যের পরিবর্তন হবে, বুঝছো? আর এটা দ্বারা কি মনে রাখবো? বাচ্চ দ্বারা মনে রাখবো বাক্য সংকোচন, এবং এই বাচ্চ দ্বারা মনে রাখবে বাচ্চ, এবং দ্যুতি দ্বারা কি মনে রাখবে? দ্যুতি চিহ্ন। মনে থাকবে? তাহলে আপনারা এটা যারা মনে রাখবেন, মনে করেন আমার মতন যারা পড়া বেশি পারেন না, ক্লান্ত লাগে, শরীর দুর্বল লাগে, অলস লাগে, তাদের জন্য এটা মনে রাখলেই হবে। অর্থাৎ নিচের গুলো ভুলে যান, উপরেরটা মনে রাখেন। নিচেরটা মনে রাখবেন আর উপরেরটা মাথায় রাখবেন। মনে থাকবে? এটা ব্রেনে, এটা হচ্ছে মনে। কোথায় রাখবেন বলেন? কোনটা রাখবেন আপনারা যারা আমার মতো? কোনটা রাখবেন? ভাইয়া আপনার সাথে তুলনা দিয়েন না, আপনার সাথে হলে তো আমরা অনেক ভালোই করতাম। আচ্ছা, আমার সাথে তুলনা দিলে সমস্যা নেই, আপনি বলেন কোনটা নেবেন? মনে, নিচেরটা হচ্ছে মনে, উপরেরটা হচ্ছে মাথায়। কোথায় রাখবেন বলেন? দুটোটাই রাখবে? আচ্ছা, তাহলে যেটা শুনলাম যে নাহিদ আমাদের দুটোটাই রাখবে। আর কেউ সকলে কি দুটোটাই রাখবেন, না মাথায় রাখবেন বা মনে রাখবেন? মনে রাখবো ভাইয়া। আচ্ছা, যারা মনে রাখবেন তারা ভুল হওয়ার সম্ভাবনা খুবই বেশি, যারা মাথায় রাখবেন তাদের ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে, কারণ ব্রেন থেকে মন আসে, বুঝছেন? তো এখন ডিসিশন নেন, আপনারা কোনটা নেবেন? মনে রাখবেন না মাথায় রাখবেন? যেটা দিয়ে আপনাদের মনে থাকে না, যেটা দিয়ে আপনারা পরীক্ষার মধ্যে পারেন, ওইটাই রাখিয়েন, তাহলেই হবে। দেখেন পরেরটা দেখেন। পরেরটা তো সেই সুন্দর একটা মনে রাখার কৌশল রে, ছেলেদের ক্ষেত্রে আরো ভালো কাজে লাগবে, নারীদের ক্ষেত্রে আর কি। দেখো পরেরটা কি বিষয়? শব্দতত্ত্ব নাকি? শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, তাই না? কি নিয়ে আলোচনা? জি বলেন, কি নিয়ে আলোচনা? এখানে কি নিয়ে আলোচনা করা হয়? তাহলে এখানে শব্দ বা তার উপাদান নিয়ে আলোচনা করে। মেইন বিষয়টা কি? শব্দ বা তার উপাদান নিয়ে আলোচনা করা হয়। আচ্ছা, নিচে আমরা দেখতে পারতেছি কি শব্দতত্ত্বের কয়েকটা আলোচ্য বিষয় দেখতেছি। বচন, উপসর্গ, শব্দ প্রকরণ, পরে যে লিঙ্গ সংখ্যাবাচক শব্দ, সমাস, পরে রয়েছে কি? পরে কি রয়েছে? বিরক্ত শব্দ, পদাশ্রিত নির্দেশক, এবং ধাতু।
আচ্ছা এখন তো এটা যারা কারা কারা এটা এটা হচ্ছে তো মনে আর এটা ব্রেনে, কারা এটা মনে রাখবেন, মনে কারা রাখবেন এখন? মনে কেউ রাখবেন? কেউ নাই না মনে? ভাইয়া, মাথায় মাথায় রাখবেন? 2 জায়গায় রাখবো। আচ্ছা 2 জায়গায় রাখবেন। আচ্ছা পেয়ে গেলাম একজনকে 2 জায়গায় রাখবে। আমি যেটা মনে রাখতাম তাহলে আমি অবশ্যই আমি মাথায় রাখতাম, অর্থাৎ কি বৌশালী সংসদীয় পদ পদার্থ নাকি? তাহলে আপনারা করেন, বউকে ভাগ করেন। বউকে তো ভাগ করা যায় না, কিন্তু আমরা এখানে বউকে ভাগ করব। বউ দ্বারা ভাগ করব কি বচন আর উপসর্গ। তাহলে বউ শব্দের অর্থ কি বচন আর উপসর্গ। বউ শব্দের অর্থ কি উপসর্গ। বচন আর উপসর্গ। সব। মন থাকবে? হ্যাঁ ভাই, জি ভাই। আবার নাহি তাবারে আপনি একেবারে একেবারে নিয়ে নেন না সিরিয়াস ভাবে, পরে তো আবার সমস্যা হবে আপনার, বুঝছেন? হ্যাঁ একেবারে কিন্তু নিয়েন না যে বউ না শব্দের অর্থ বচন আর ভাই, উপসর্গ। আসলে সংস্কৃত পদ তাহলে হচ্ছে যে বউ দ্বারা আমরা যেটা ওটা বলছি, দেরি বউ দ্বারা আছে এখন না। আচ্ছা দেখেন বউ দ্বারা নিচে বচন উপসর্গ আর শালীর, সরি বানানটা অনেক অশ্লীল। দেখেন পরে কি দিছে, ভাইয়া ওই স্লাইড গুলো লাল না দিয়ে হলুদ দিয়েন তাহলে আমাদের জন্য ভালো হয়, কারণ লাল স্লাইড গুলো মানে চোখে যেমন কেমন লাগে। চোখ কি আপনার সমস্যা? এখন হইছে? না না, চোখে মানে ওই এখন হইছে? মানে লাল স্লাইড গুলো একদম মানে এখন কি কেমন হলুদ মানে দেখা যায় না, হলুদ স্লাইড গুলো অনেক ভালো দেখা যায়। এখন হইছে কি, এখন কি হলুদ হইছে এটা বলো? জি। আচ্ছা তাহলে শালীর কি কই আমরা আমার ভাগ এখান করি? থেকে তো নেট সমস্যা। আচ্ছা না এটা আপনার নেটের সমস্যা, আপনার চোখের সমস্যা এবং আপনি লালও কম দেখেন, বুঝছেন না হিত? তাহলে এখন দেখেন যে শালীর আমরা ভাগ করি, তাহলে তালি বর্ষ দিয়ে আমরা কি দিছি, শব্দ প্রকরণ ল দ্বারা আমরা দিয়েছি কি লিঙ্গ, লিঙ্গ। সংখ্যাবাচক শব্দ সংসদীয়কে আমরা ভাগ করি, সংসদীয়কে ভাগ করি। সংসদীয়ের মধ্যে আমরা দেখতে পারবো সমাস, দেখতে পারবো কি বিরক্তি শব্দ, পরে পদ দ্বারা দেখতে পারবো পদাশ্রিত নির্দেশক, এই প দ্বারা দেখবো প্রত্যয়, আর ধাতু দ্বারা দেখবো কি ধাতু। তাহলে প্রথম এটা মাথায় রাখবেন আর এগুলো বারবার দেখবেন তাহলে হয়ে যাবে। অর্থাৎ আমি মনে রাখলে উপরটা মনে রাখতাম, দ্বিতীয়টা মনে রাখতাম, যেটা সত্যি কথা। অবশ্যই আমি দ্বিতীয়টাই বেশি মনে রাখতাম, যেটা মেইন সত্যি কথা। ব্রেনের মধ্যে কমই থাকে, মনেই বেশি থাকে। তাহলে আমাদের মনে রাখতে হবে শব্দতত্ত্বের আলোচ্য বিষয় কি, বচন উপসর্গ, শব্দ প্রকরণ, লিঙ্গ, সংখ্যাবাচক শব্দ, সমাস, বিরক্তি শব্দ, পদাশ্রিত নির্দেশক, প্রত্যয়, ধাতু। মনে থাকবে? হ্যাঁ ভাইয়া। জি। কার মন জি থাকবে না ভাইয়া। বলেন, বলেন কারো মন থাকবে না? মনে থাকবে। যদি মন না থাকে তাহলে অবশ্যই আপনাদের বচন মাথায় একটা করে উপসর্গ বাড়ি শব্দ। দেওয়া হবে। এখন কি আপনাদের মাথায় বাড়ি দিতে হবে না মনে থাকবে? থাকবে? সকলেরই থাকবে কি? যুক্ত পদ্ধতি মনে থাকবে। আচ্ছা তাহলে শব্দতত্ত্বের বা অর্থ রূপতত্ত্বের বচন আলোচ্য আচ্ছা তাহলে আপনাদের শালীন শব্দতত্ত্বের আলোচ্য বিষয় বারবার শুনতেছেন, কিন্তু এটা কিন্তু রূপতত্ত্বের আলোচ্য বিষয় হতে পারে। আপনাকে বলতে পারে যে রূপতত্ত্বের আলোচ্য বিষয় কি, আপনাকে দিতে পারে কি উপসর্গ, বুঝছেন? দিতে পারে আপনাদের কি দিতে পারে বলেন, আর কি দিতে পারে? দিতে পারে নত্যবিধান সত্যবিধান। তখন যদি নত্যবিধান সত্যবিধান দিয়ে আসেন যে আমার তো হয়ে গেছে রে, তখন কি হবে? না ভাইয়া। হবে না। আচ্ছা আপনারা 12 ফেল ফেল ছবি কে কে দেখছেন বলেন? দেখছেন কেউ? ভাইয়া কি কি মুভি নাম কি? 12 ফেল দেখেন না, হিন্দি ছবি, এটা কেউ দেখেন না? আজকে প্রথমবার শুনলাম। কি বলেন, আপনারা নেটে থাকেন না, আপনারা ওই মুভি দেখেন নাই কখনো? কিছুদিন আগে 1-2 মাস আগে তো মোটামুটি সারা বাংলাদেশে সকলেই দেখছে আর কি, যারা নেটে ছিল আর কি। আপনারা কেউ দেখেন নাই এখানে? দেখি না। আচ্ছা তাহলে ওইটার ঘটনা কি শুনেন। আচ্ছা 12 ফেলের নামটা কি জন্য আসলো, সেটা কয়েকটা বিষয় কি আপনারা ওই ছবিটা দেখলে আপনারা অনেক মোটিভেট হবেন। সত্যি কথা বলতে অবশ্যই মোটিভেট হবেনই, মানে আমাদের কথা থেকে ওই মুভিটা খুবই মোটিভেশনাল। প্লাস হচ্ছে যে মেন বিষয়টা কি জন্য আসলাম, সেটা হচ্ছে যে এই যে শব্দতত্ত্ব রূপতত্ত্বের কথা দিয়ে আসলাম কি, আসলে শব্দতত্ত্ব রূপতত্ত্বের কথা দিয়ে যেটা আসলাম, যে মনে করেন আপনার তো শব্দতত্ত্ব এবং রূপতত্ত্ব বুঝেন না, তো যদি আপনারা ক্যাসাল বাজে দেন তখন আপনারা একটা লেখে আসবেন, মনে করেন রূপতত্ত্ব তো জানি না, তাহলে মনে করেন আমি ধ্বনিতত্ত্ব দিয়ে দিলাম, পরে এসে দেখবেন যে আমি তো ধ্বনিতত্ত্ব হয়ে গেছে,
পর আরেকজন দেখাবে যে হাই হাই হইল না তো, এটা তো রূপতত্ত্ব হবে বা শব্দতত্ত্ব হবে। এরকম ভাবে তাকে একটা মানে প্যারাগ্রাফ লিখতে দিয়েছিল আর কি, লেখার জন্য। আইপিএস অফিসার আর কি হওয়ার জন্য যে পরীক্ষাটা হয়, এই রিটেনের মধ্যে সে যেটা দিয়েছিল সেম ওইটাই আরেকটা নাম, এই নাম লিখতে দিয়েছে, সে উল্টা করে আরেকটা লিখে দিয়েছে। কিন্তু সে বাইরে তো অনেক খুশি, সে যখন প্রথমবার ফেল করলো, দ্বিতীয়বার পরীক্ষা দিল, তখন এটা হলো আর কি। তখন সে বাইরে এসে দেখতেছে সেম, জাস্ট সে অভ্যন্তরীণ অর্থ অর্থ শব্দ অর্থ যে আরেকটা নাম আছে, এই সেই নামটা না জানার কারণে কিন্তু সে রিটেনে ফেল করে। আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা, আপনারা কি কথা শুনতেছেন? হ্যাঁ জি ভাই, ভাইয়া। এখন শোনা যাচ্ছে, আচ্ছা, সেটা এতক্ষণ তো বলতেছি শোনা যাচ্ছিল না। কেন যে মানে মানে মাইক্রোফোন অফ হয়ে গেছিল। আচ্ছা, কোথায় কথা বলছিলাম, কতটুকু শুনছেন বলেন, বলেন কোথায় ছিলাম? তত্ত্ব মনে রাখার কৌশল। কারো মনে নাই? কারো কি মনে নাই? জি, ওই মুভিটার কথা বলতেছিলাম। আচ্ছা, মেইন বিষয় যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে সে বারবার ফেল করে কিন্তু, এবং লাস্ট তার অ্যাটেম্প থাকে, অর্থাৎ লাস্ট পরীক্ষা থাকে। যারা সেকেন্ড টাইম আছেন, যারা ফার্স্ট টাইমে রয়েছেন, তারাও কিন্তু প্রথম এটাকেই মনে করেন এটাই আপনার জীবনের প্রথম এবং এটাই আপনার জীবনের শেষ। লাস্টে যেটা করে সে কিন্তু মানে এরকম মানে পরিশ্রম করেছিল, মোটামুটি 15-16 ঘন্টা পড়াশোনা করতেছিল আর কি। তো আপনাদেরও আমি বলবো যে যত ঘন্টায় পারেন, অর্থাৎ 10 ঘন্টার যত ঘন্টা উপরে যেতে পারেন পড়াশোনা করেন। 6 ঘন্টা জাস্ট, যদি চান যে 6 ঘন্টা বা 5 ঘন্টা ঘুমান, তাতে 2 থেকে 3 ঘন্টা আপনাদের জন্য রাখেন, আর সম্পূর্ণ সময়টা পড়াশোনা করেন, এবং লাস্টে সে কি হয়, আইপিএস অফিসার হয়। তো মেন বিষয়টা কোথা থেকে আসছিল, অর্থাৎ সে দ্বিতীয়বার যখন ফেল করে, একটা কারণে, যখন সে মানে তাড়াহুড়া করে, অর্থাৎ সে পরীক্ষার হলে কি হয়েছিল, আনন্দিত হয়েছিল যে এটা হবে এটা হবে। তো
তো তখনই কিন্তু সে উল্টাপাল্টা লেখে এবং রিটেনে ফেল করে। তো তেমনই ভাবে এই শব্দতত্ত্ব এবং রূপতত্ত্বের মধ্যে যে আপনাদের মানে সমস্যা না হয় সেই হিসাবে আপনাদের দেখতে হবে, অর্থাৎ শব্দতত্ত্বের যে আরেকটা নাম রয়েছে সেটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। মনে থাকবে আপনাদের? হ্যাঁ ভাইয়া। আপনারা চান্স পাবেন কি ভাইয়া। সকলে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এটা মনে রাখবেন, আপনারা চান্স পাবেন, আপনাদের ডেডিকেশন আছে, ইনশাআল্লাহ আপনারা চান্স পাবেন। এবং আমি বিশ্বাস করি আমি যতটুকু আপনাদের জন্য করতেছি আপনারা আমার জন্য আরো বেশি করবেন। তো আপনাদের পড়তে হবে নাকি? আপনারা চান্স পেলে হ্যাঁ ভাইয়া। মেইন বিষয়টা জি কি, আমার ভাই। একটা ভালো লাগবে, এটাই ভালো লাগবে, এটা হচ্ছে মেইন। আর সবচেয়ে ভালো লাগবে তো আপনার বেশি, তাই না? আপনার বাবা মার বেশি লাগবে ভালো, আমার তো ভালো লাগবে যে আমার স্টুডেন্ট চান্স পেয়েছে, ভালো তো লাগবেই। তো আপনাদেরও যে ভালো লাগে, আপনাদের হাসি মুখটা যে দেখতে পারি, যে আপনারা মেসেজ করে বলতে পারেন যে ভাই আমি তো চান্স পেয়েছি, এরকম যে না শুনতে হয় যে ভাই আমি চান্স হয়নি, বা আমিও আমাকেও যে মানে মেসেজ না দিতে হয় যে চান্স হলো কি না। তো আপনারা আমাকে জানাবেন যে না চান্স আমি পেয়েছি, পাবেন না? ইনশাআল্লাহ। সকলে মেসেজ ইনশাআল্লাহ। করে জানাবেন যে আমি রাজশাহীতে চান্স পেয়েছি, আমি গুচ্ছতে চান্স পেয়েছি, আমি চট্টগ্রামে চান্স আপনার পেয়েছি। দোয়া চাই, আপনার দোয়া চাই ভাই, হ্যাঁ, আপনার দোয়া চাই। তোমাদের জন্য তো অবশ্যই দোয়া, অবশ্যই দোয়া। জাস্ট কথা বলবো যেটা, সকলের লাস্ট সময়টা রয়েছে, যদি চট্টগ্রামের কথা বলি 1 মাস সামথিং রয়েছে, রাজশাহী জিএসটির জন্য একটু বেশি রয়েছে 2 মাস সামথিং। এটাকে তুমি একটু ভালো করে রুটিন করে পড়াশোনা করো না, তাহলেই তো হয়। এবং আমাদের যে রুটিনটা রয়েছে, এই রুটিনের মধ্যে যে টপিকগুলো রয়েছে তুমি শেষ করো, আমাকে পার্সোনাল মেসেজ দাও যে ভাই শেষ আমার, এরকম ভাবে মেসেজ দাও, পার্সোনাল ভাবে মেসেজ দাও ভাই আমার শেষ, তাহলে তো আমার ভালো লাগবে। তো আমি যেটা পড়াচ্ছি এটার উপরে যে পরের যে টপিকগুলো রয়েছে সেগুলো পড়ে ফেলবা, তাহলে হবে। আবার 1 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে, তো তখন যে পড়াটা পড়াবে তুমি সবার আগে যে বলতে পারো যে তোমার ভাই যে নাসিম ভাই যে পড়াবে জিকে, যে ভাই আমি এগুলো পড়ে ফেলছি, যে ভাই আমি ইংলিশ পড়াবো তখন যে বলতে পারো যে ভাই আমি এটা পড়ে ফেলছি, এটা পারি ভাই। যখন বলবে যে আমি পারি ভাই, তখন আমার মধ্যে ভালো লাগা কাজ করবে যে না আমার স্টুডেন্ট পারতেছে, তো তোমাদের নিয়ে স্বপ্ন জেগে পড়বে আমার। ভাইয়া আমার সেজন্য আমাদের একটা রুটিন রুটিন মাফিক একটা দিয়েন, রুটিন দিয়েন তোমাদের যে জন্য কোন অবশ্যই রুটিন দিয়েছি আর কি, যারা তারিখে আগে ছিল। কখন কোন নিবে, কোন টপিকের উপর পড়াবে। হ্যাঁ, সেটা হচ্ছে যে মেইন বিষয়, তোমাদের একটা রুটিন দিয়েছিলাম যে সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে পড়াশোনা করবে, সেটা দিয়েছি। প্লাস হচ্ছে যে তোমাদের যে পরবর্তী যে কি ক্লাস হবে এটা তো আমরা বলেই দিই। আর তোমাদের জিকে রুটিনটা তো দেওয়াই হয়েছে, জাস্ট তোমরা একটু পড়তে থাকো, এবং 1 তারিখ থেকে তো প্রথম জিকে যে 1 নাম্বার যে ক্লাস সেটা শুরু হবে। তবে আমি বলতে চাচ্ছি যে আপনার ওই জিকে এর উপরে যে একটা রুটিন দেন যে এত তারিখে মানে পড়া ওই টপিকের উপরে পড়ানো হবে, আর আমরা আগে এত থেকে তারিখ বলতে ভালো করে পড়তে পারবো। আচ্ছা, এত তারিখ বলতে যে সপ্তাহে 3টা ক্লাস হবে, 4টা ক্লাস নেওয়ার চেষ্টা করবো আর কি। তাহলে সপ্তাহে একটা যে রুটিনে থাকবে বাংলা ইংরেজি জিকে 3টা টপিক থাকবে, তো 3টা টপিক আগে শেষ করে ফেলো, তাহলে তো তোমার আদার্স পড়া পড়তে পারবা, তাই না? বুঝছো কি? জি ভাইয়া। আর ভাইয়া এই যে এই কথাটা ফিডব্যাক চলে আসে, যে কথাগুলো বলি ওইগুলা কথা ফিডব্যাক চলে আসে, এটা একটু ঠিক করে দিয়েন, আচ্ছা, এটা তো নইলে হচ্ছে না, আমাদের জন্য এটা হচ্ছে খুবই না। একটা তোমার কথা মানে আবার নিজের কথা নিজে বুঝতে পারি না। তোমার কথা আবার আমি শুনতেছি, এখন কি তোমাদের সকলের ফিডব্যাক যায় কথা? জি না ভাইয়া। এখন যায় না, তাহলে নাহি তোমারই সমস্যা, আর বলিও না, বুঝছো? আচ্ছা, দেখো অর্থতত্ত্ব বিষয় নিয়ে আমরা কথা বলি, তাই না? অর্থতত্ত্ব কি বিষয় নিয়ে আলোচনা করা? ব্যাকরণ যে অংশে শব্দ, বর্গ, বাক্যের অর্থ নিয়ে আলোচনা করবে সেটাকে আমরা কি বলি? অর্থতত্ত্ব। সেটাকে আমরা কি বলি? অর্থতত্ত্ব। তাহলে অর্থতত্ত্বের মেইন বিষয়টা আমরা মনে রাখবো কিভাবে? কিভাবে মনে রাখবো? দেখো এখানে বলছি, যদি কোনো শব্দের মধ্যে অর্থ কথাটা উল্লেখ থাকে বা থয় রেখ থাকে, তখনও কিন্তু আমরা সেটাকে অর্থতত্ত্ব নিতে পারি। এখানে মেইন বিষয়টা মনে রাখিও যে বিপরীতার্থক শব্দ অর্থ আছে, সমার্থক শব্দ, গৌণার্থক শব্দ, বা কি মুখ্যার্থ শব্দ, এবং বাগধারাটা যেটা হয়েছে, বাগধারার মেইন বিষয়টা একজনকে জিজ্ঞাসা করছিলাম এবং সে কি বলছিল বলেন, বাগধারা বলতে কি বোঝায়? খাদিজা বলেন। ভাইয়া বাগধারা বলতে তো মানে বলেন। অর্থকে মানে যার অর্থ আছে যে বাগধারা তো হচ্ছে। বাগধারা মেইন বিষয়টা, বাগধারা অর্থ কিন্তু মোটামুটি অর্থকে প্রাধান্য পায়, অর্থাৎ বাগধারার মেইন বিষয় তোমরা কি অর্থ বাইর করো না? আচ্ছা, যেমন অক্কা পাওয়া মানে কি? মারা যাওয়া। তাহলে অক্কা পাওয়ার অর্থ তুমি বার করতেছো, তো এটার মধ্যে বাগধারা পড়বে। তাহলে যদি মনে না থাকে একটু ভালো করে মুখস্থ রাখেন যে বাগধারা হচ্ছে অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। বাগধারা কি, কোন তত্ত্বের আলোচ্য বিষয়?
বাগধারা হচ্ছে অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। আচ্ছা, তাহলে আমরা কি বুঝতে পারলাম যে কি কি কোথা থেকে আসলো? জি। আচ্ছা, এটা বলো, প্রকৃত এবং প্রত্যয় কোন তত্ত্বের আলোচ্য বিষয়? বলেন। প্রকৃত প্রত্যয়টি শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। সকলে একমত? জি ভাইয়া। তাহলে প্রকৃত প্রত্যয় হচ্ছে শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। এর মধ্যে আরো কি কি আমরা পড়াইছিলাম? প্রকৃত প্রত্যয়, বচন, তাই না, উপসর্গ, এগুলো না, সমাস। এখানে তো নাই। এখানে 3টা দেওয়া রয়েছে, তোমাকে ইয়া করতে হবে আর কি, এখানে মানে উত্তর করতে হবে, এই জন্য আমি দিইনি আর কি। শব্দতত্ত্ব, সরি, শব্দতত্ত্ব কোথায়? শব্দতত্ত্বর আরেক নাম নাকি বলেন, আরেকটা নাম এখানে আছে কি? রূপতত্ত্ব। তাহলে এখন যে এই শব্দতত্ত্ব কে বললো? জান্নাত বললো যে শব্দতত্ত্ব। শব্দতত্ত্ব না থাকলে পরে কি করবা? জি, তখন রূপতত্ত্ব দিতে হবে। এটা আমি দিয়েছি আর কি, শব্দতত্ত্ব বইয়ে লেখা ছিল কিন্তু আমি রূপতত্ত্ব দিয়েছিলাম আর কি, জাস্ট তোমাদের কনফিউশনে ফেলানোর জন্য। এখন বলেন যে বাংলা ব্যাকরণ আলোচ্য বিষয় থেকে প্রশ্ন আসলে আপনারা কি পাবেন? ইনশাআল্লাহ। কে পাবেন না বলেন, বলেন কে পাবেন না এবং কে বুঝছেন না, এই দুইজনে বলবেন কথা। বলেন কে বুঝেন নাই? বুঝেছি ভাইয়া। কেউ আছে যে বুঝেন নাই? কেউ নাই, সকলে বুঝছেন তাহলে নাকি? আচ্ছা, ঠিক আছে, তাহলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য দোয়া করি, এবং মোটামুটি যে পড়াগুলো দেই এগুলো পড়াটা আপনারা পড়ে আসবেন। এবং প্লাস হচ্ছে যে আপনাদের যেটা হয় যে আপনাদের যে পড়াটা দেই ওটা একটু কাইন্ডলি বলে দিবেন, যখন আমি বলবো তখনই বলে দিবেন আর কি। আচ্ছা, আপনাদের যে পড়াটা রয়েছে সেটার, আচ্ছা, আপনারা তো অনেকজন এক্সাম বেসে রয়েছেন, আপনাদের এক্সাম বেস সম্পর্কে কিছু কথা বলি। সেটা হচ্ছে যে এক্সাম বেসের মধ্যে কালকে কি কয় নাম্বার পরীক্ষা দিয়েছেন? 10 নাম্বার, তাই না? 10 নাম্বার দিচ্ছেন না এক্সাম? আচ্ছা, 10 নাম্বারে দিয়েছেন। 10 পর্যন্ত। আচ্ছা, 10 নাম্বার হচ্ছে, মনে করেন আজকে যখন দিব 9টার সময়, পরবর্তী রাত 9টার আগে বা যখন আমরা এটা দিয়ে দিব কে প্রথম, কে সেকেন্ড এবং কে থার্ড, এটার আগে আপনারা আর পরীক্ষা দিয়েন না, তাহলে আপনারা ডিসকোয়ালিফাই হয়ে যাবেন। যেমন 10 নাম্বার দিয়েছেন, আজকের মধ্যে আমরা আপনাদের ইয়া দিয়ে দিব, আর একটু পরে নাসিম আসলেই তোমাদের দিয়ে দিবে যে কে প্রথম, কে দ্বিতীয়, কে থার্ড, এবং সকল মানে যার যার রেজাল্ট দেখতে পারবো, সমস্যা নাই। কিন্তু দুইবার প্রথমে দিও না। আর কয়েকটা আমি দেখলাম যে নাম দেয় নাই, ডট ডট দিয়ে ডট ডট দিয়ে পরীক্ষা দেন, এটা কোন ধরনের কথা? আপনার কতটুকু পাইছেন আমরা দেখতে চাই, তাহলে আপনাদের পার্সোনালি বলতে পারবো যে কি সমস্যা আপনার, জানতে চাইবো যে আপনার কি সমস্যা। এখন আপনি ডট 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 দিলেন, এটা দ্বারা আমি কিভাবে বুঝবো যে আপনার সমস্যা কি, বা আপনি কে, বুঝতে পারবো? না ভাইয়া। এটাতে মনে রাখে। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, তোমাদের কি কি পড়াইছি? মোটামুটি ব্যাকরণ পাঠ শেষ করে দিয়েছি, যাতে তোমাদের ব্যাকরণ পাঠ শেষ হয় না, মোটামুটি শেষ হয়ে যাচ্ছে, তাই না? যারা প্রথম যে দেখছেন, ইনশাআল্লাহ 1 তারিখ থেকে আপনাদের ক্লাস শুরু হবে। দোয়া করবেন আমাদের জন্য যাতে ভালো মতন ক্লাস নিতে পারি আমরা। প্লাস হচ্ছে আপনাদের জন্য দোয়া একটু ভালো করে পড়িয়েন, যেহেতু সময় একেবারে শেষ পর্যায়ে, যাতে চান্সটা পান। আচ্ছা ভাইয়া। হ্যাঁ, বলো, রেকর্ডিংটা অফ করি, বলো।